আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। একটু আমাকে জানাও যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করব। আজকে হচ্ছে তোমাদের ঘাস ফড়িং এর সেকেন্ড যে অংশটা, সেই অংশটার উপর হচ্ছে ক্লাস হবে। একটু আমাকে জানাও যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম আপু। যে সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন বলেছো যে জি আপু ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ঘাস ফড়িং এর সেকেন্ড যে অংশটা। প্রথম অংশ তো তোমাদেরকে পড়ানো হয়েছে মোটামুটি। প্রথম অংশটা একটু বড় ছিল, তাই না? আজকে আরো টাইম কম লাগবে, কারণ সেকেন্ড অংশটা কিন্তু একদমই ছোট। আর ঘাস ফড়িং চ্যাপ্টারটা একটু বোরিং, কিন্তু বুঝে পড়লে কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং। আগের দিন তো ভাই ক্লাস নিয়েছে, সব মোটামুটি অনেক ভালোভাবে বুঝাই দিয়েছে। বাকি তোমাদের আর অল্প একটু অংশই বাকি আছে, সেটার উপর আজকে আমি ক্লাস নিব। আমার নাম হচ্ছে অনন্যা সালাম সমতা। আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে পঞ্চম বর্ষ। এতদিন আর কি চতুর্থ আর পঞ্চম বর্ষের মাঝামাঝি অবস্থায় ছিলাম। তো থার্ড প্রফ শেষ হলো খুব রিসেন্টলি, এই মাত্র এক সপ্তাহ আগে। তো এখন আমি পঞ্চম বর্ষে। চলে যায় আমাদের ঘাস ফড়িং এর দ্বিতীয় অংশে, ঠিক আছে? প্রথম অংশে ঘাস ফড়িং কেন পড়তে হবে এগুলো তো বলা হয়ে গিয়েছিল, যে ঘাস ফড়িং থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন চলে আসছে বা প্রায় প্রায় আসে। এবং প্রথম অংশে কিছু ইম্পর্টেন্ট মুখপাঙ্গের যে অংশগুলো, সেগুলো একটু ইম্পর্টেন্ট, রক্ত সংবহনতন্ত্র, এই জায়গাগুলো পড়তে হয়। সেকেন্ড যে অংশে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্র। ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রটা আমরা হচ্ছে সেকেন্ড আজকের ক্লাসে পড়বো। দেখো, প্রথম শ্বসন তন্ত্রের স্টার্টিং আমাদেরকে কি পড়তে হবে। দেখো, ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রের অপর নাম কি? ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রের অপর নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রের অপর নাম তাহলে কি? ট্রাকিয়াল তন্ত্র। এই কথাটা মনে রাখতে হবে। ট্রাকিয়াল তন্ত্র বা শ্বসন তন্ত্র এখন চারটা অংশ নিয়ে তৈরি। চারটা অংশের নাম কি কি সেটা হচ্ছে আমরা পড়বো, চেষ্টা করবো সিরিয়ালি পড়তে। তুমি যদি সিরিয়ালি পড়ো তাহলে তোমার শ্বসন তন্ত্রের কিন্তু একটা ধারাবাহিকতা যে এমনিও মনে থাকবে, যে কার পরে বাতাস কোথায় ঢুকে কোথায় প্রবেশ করে, ঠিক আছে? যেমন আমরা আমাদের কোথায় প্রবেশ করে? আমাদের প্রথমে অক্সিজেন নাকে প্রবেশ করে, তাই না? তারপর হচ্ছে অক্সিজেন ট্রাকিয়াতে যাবে, ট্রাকিয়া থেকে ভাগ হবে, তারপর কি বিভিন্ন ভাবে ভাগ হয়ে তারপর লাস্ট পর্যায়ে অ্যালভিওলাসে যে পৌঁছায়। আবার অ্যালভিওলাস থেকে কি কার্বন ডাইঅক্সাইড আবার হচ্ছে সে একই রাস্তা দিয়ে আবার নাকে ফেরত এসে নাক থেকে পরিবেশে চলে যাবে। সেরকম কিন্তু ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্র কিন্তু সেম। তাহলে প্রথমে কি ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রে, সেটা হচ্ছে কি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই কথাটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, তাই না? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। বক্ষে 2 জোড়া থাকে আর উদরে কয় জোড়া থাকে? উদরে 8 জোড়া থাকে। তাহলে মোট কয় জোড়া থাকে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল? 10 জোড়া থাকে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল হচ্ছে মোট 10 জোড়া। এখান থেকে দেখো আর কি পড়তে হবে, সেটা হচ্ছে এই যে এখানে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রকে মোটামুটি অবস্থান এবং কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। অবস্থানের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। একটা কিন্তু তোমরা কিন্তু অবস্থানের ভিত্তিটা মোটামুটি কিন্তু জানোই। অবস্থানের ভিত্তি কি? বক্ষে 2 জোড়া আর উদরে 8 জোড়া, এটাই কি অবস্থানের ভিত্তিতে। আরেকটা ভাগ কিসের ভিত্তিতে করা যায়? কাজের ভিত্তিতে। নিঃশ্বাসে কয় জোড়া আর প্রশ্বাসে কয় জোড়া হেল্প করে। একজন বলেছে আপু আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছি। হ্যাঁ, ফার্স্ট লাইভ ক্লাস করো, তাহলে তো তোমার জন্য নিউ এক্সপিরিয়েন্স। দেখো তোমার লাইভ ক্লাস করে কেমন লাগে। লাইভ ক্লাস বেশি মজা নাকি হচ্ছে রেকর্ডেড ক্লাস বেশি মজা? আমার কাছে তো মনে হয় লাইভ ক্লাস বেশি মজা। আচ্ছা, চলে আসি যে কাজের ভিত্তিতে আর অবস্থানের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায় বলেছি। কিভাবে সেটা মনে রাখবো? দেখো, চলে আসি বাংলা সিনেমায়। এমনিতেই ঘাস ফড়িং কিন্তু একটু বোরিং একটা টপিক, মোটামুটি বোরিং একটা অধ্যায়। এই জন্য এখানে কি তোমাদেরকে ইন্টারেস্টিং করার জন্য বাংলা সিনেমা নিয়ে আসা হয়েছে। বাংলা সিনেমার একটা ছন্দ প্রাণের বউ। অনেক বাংলা সিনেমার অনেক নাম থাকে না, এরকম প্রাণের স্বামী, প্রাণের শাশুড়ি, প্রাণের এই প্রাণের সেই। তার মধ্যে একটা ছন্দ কি? প্রাণের বউ। প্রাণের বউ দিয়ে আমরা কি মনে রাখবো? মনে রাখবো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের কাজের ভিত্তিতে আর অবস্থানের ভিত্তিতে দুইটা ভাগ মনে রাখবো। দেখো এখানে কি লেখা? প্রাণের বউ। বউতে কি হয়? বউতে কি? তোমার আমার বউ না, আমার তো হবেই না, সরি। বউতে কি হবে? বউতে হচ্ছে বতে বক্ষ আর উতে হচ্ছে উদর। বতে বক্ষ, উতে উদর। বক্ষে স্পাইরাকল কতখানি থাকে? বক্ষে স্পাইরাকল থাকে 2 জোড়া। আর উদরে কয়টা থাকে? উদরে থাকে হচ্ছে 8 জোড়া। এই হচ্ছে মোট 10 জোড়া। এটা হচ্ছে কিসের ভিত্তিতে ভাগটা? এই ভাগটা হচ্ছে অবস্থানের ভিত্তিতে। আরেকটা কি বলেছিলাম? যে আমাদের আরেকটা হচ্ছে কাজের ভিত্তিতে ভাগ করা যায়। কাজের ভিত্তি কি? দেখো, প্রাণের কথাটা দিয়ে।
প্রশ্বাসে কয় জোড়া হেল্প করে আর নিঃশ্বাসে কয় জোড়া হেল্প করে, এই ভাগটা হচ্ছে তোমার কাজের ভিত্তিতে, ঠিক আছে। প্রশ্বাসে হেল্প করে হচ্ছে প্রথম 4 জোড়া, আর নিঃশ্বাসে হেল্প করবে কয়টা, নিঃশ্বাসে হেল্প করবে হচ্ছে শেষের 6 জোড়া। তাহলে দেখো এটা আমাদের কাজের ভিত্তিতে, আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অবস্থানের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে বক্ষে থাকে 2 জোড়া, উদরে থাকে 8 জোড়া। আর কাজের ভিত্তিতে প্রশ্বাসে হেল্প করে কয় জোড়া, 4 জোড়া, আর নিঃশ্বাসে হেল্প করে শেষের 6 জোড়া। তাহলে আমাদের কিন্তু স্পাইরাকলের সংখ্যাটা পড়া হয়ে গেল। কি দিয়ে মনে রাখবো, মনে রাখবো প্রাণের বউ কথাটা দিয়ে। আচ্ছা, ফার্স্টে তাহলে বাতাস কোথায় প্রবেশ করে, বাতাস প্রবেশ করে হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলে। তারপর তো তোমার কাজের ভিত্তিতে আর অবস্থানের ভিত্তিতে জানা হয়ে গেল। এখন কি জানতে হবে, দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলে কি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকে, সেটা হচ্ছে পেরিট্রিম। পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীর থাকে, ঠিক আছে। এই পেরিট্রিম কথাটা কোথায় থাকে সেটা মনে মনে রাখতে হবে। পেরিট্রিম তাহলে কোথায় থাকে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলে থাকে। এরপর কি স্পাইরাকলের পর কি, স্পাইরাকল হচ্ছে, আচ্ছা একজন জিজ্ঞেস করেছে আপু তাহলে টোটাল কয়টা থাকবে, টোটাল কয়টা থাকছে, 10 জোড়া। প্রশ্বাসে এই যে প্রশ্বাসের কি, প্রশ্বাসে 4 জোড়া আর নিঃশ্বাসে 4 জোড়া, তাহলে 6 আর 4 মিলে কত হচ্ছে, 10। আবার যদি তুমি অবস্থানের ভিত্তিতে ভাগ করতে যাও, তাহলে এই যে 2 আর 8, 2 আর 8 মিলে কয় 10, তাহলে মোট 10 জোড়া না। এটা তো একই জিনিস কি, সরি উদাহরণে দেখো 8 জোড়া, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই দুইটা দেখো বুকে বক্ষে তাহলে 2 জোড়া আর উদরে 8 জোড়া। কিন্তু নিঃশ্বাসে মানে প্রশ্বাসে হেল্প করবে কয় জোড়া, প্রথম 4 জোড়া প্রশ্বাসে হেল্প করবে, আর পরের এই 6 জোড়া, সরি পরের এই 6 জোড়া প্রশ্বাসে প্রথম 4 জোড়া, 4 জোড়া হচ্ছে প্রশ্বাসে হেল্প করবে, আর নিঃশ্বাসে পরের এই 6 জোড়া হেল্প করবে। নাম্বার তো মোট 10 জোড়া, এটা তো চেঞ্জ হবে না, ঠিক আছে। বাট বক্ষে থাকবে প্রথম 2 জোড়া আর উদরে থাকবে 8 জোড়া। বাট প্রশ্বাসে হেল্প করবে প্রথম 4 জোড়া, আর নিঃশ্বাসে হেল্প করবে পরের 6 জোড়া। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই, এটা ক্লিয়ার আশা করি। সংখ্যা তো 10 জোড়াই, মোট সংখ্যাই তো তোমার চেঞ্জ নাই, 10 জোড়ার মধ্যেই কাজে হেল্প, কাজে আর কি কম বেশি আছে, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, স্পাইরাকলের পরে কি, স্পাইরাকলের পরে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া, এখানে একটা কথা আছে, প্রতিটি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। প্রতিটা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কি হয়, অ্যাট্রিয়াম নামক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। তাহলে স্পাইরাকল বা স্পাইরাকল, প্রথমে বাতাস স্পাইরাকলে ঢুকলো, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র ঢুকলো, তারপর বাতাস কোথায় যাবে, অ্যাট্রিয়ামে যাবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে বাতাস কোথায় যাবে, অ্যাট্রিয়ামে যাবে। অ্যাট্রিয়ামটা কি, শ্বাসনালী বা ট্রাকিয়া, মানে প্রথমে অ্যাট্রিয়াম তারপর হচ্ছে পুরো শ্বাসনালী বা ট্রাকিয়া। আর কি পড়তে হবে এখান থেকে, দেখো একটা কথা লেখা আছে, ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়, ঠিক আছে, কথাটা মনে রাখতে হবে যে ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়। এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে, বা ক নাম্বারে তোমাদের সিকিউ পরীক্ষায় ক নাম্বারে চলে আসতে পারে যে ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে কোনটা গঠিত হয়, তখন তোমার আনসার কি হবে, ট্রাকিয়া। ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ট্রাকিয়ার প্রাচীর তাহলে কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। কি কি দেখো, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম আর ইন্টিমা। ইন্টিমাটা আবার কি নির্মিত, কিউটিকল নির্মিত। তাহলে এই তিনটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কোথায় উন্মুক্ত হয়, অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তারপর ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে কোনটা গঠিত হয়, ট্রাকিয়া গঠিত হয়। এদের প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। তিনটা স্তর কি কি, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম, আরেকটা কি ইন্টিমা। ইন্টিমাটা কি নির্মিত, কিউটিকল নির্মিত। শেষ। এই যে আবার ইন্টিমাটা, ইন্টিমাটা দেখো জায়গায় জায়গায় পুরু হয়, আংটির মতো পুরু হয়ে একটা গঠন তৈরি করে, সেই গঠনটার নাম কি, টিনিডিয়া। সেই গঠনটার নাম তাহলে কি, টিনিডিয়া, ঠিক আছে। টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তাহলে কোশ্চিন আসতে পারে, কোনটা থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না, টিনিডিয়া থাকায়, বা অপশনে ইন্টিমাও থাকতে পারে। ইন্টিমা আর টিনিমা তো টিনিডিয়া তো একই কথা, তাই না। ইন্টিমাটাই জায়গায় জায়গায় পুরু হয়ে হচ্ছে তোমার টিনিডিয়া তৈরি করছে। তাহলে কোনটা থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যাবে না, টিনিডিয়া। টতে ট্রাকিয়া, টতে টিনিডিয়া, সহজ মনে রাখবে এভাবে, ঠিক আছে। টতে ট্রাকিয়া, টতে টিনিডিয়া। টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। আর টিনিডিয়াটা কিভাবে তৈরি হয়, জায়গায় জায়গায় ইন্টিমাটা পুরু হয়ে টিনিডিয়া তৈরি করে, ঠিক আছে। আরেকটা কি পড়তে হবে দেখো, মোট 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে। মোট 3 জোড়া, জাস্ট নামগুলা পড়বা, পার্শ্বীয়, পৃষ্ঠীয়, অঙ্কীয়। অঙ্কীয় মানে কি সামনে, পৃষ্ঠীয় মানে পিঠে, আর পার্শ্বীয় মানে হচ্ছে পাশে। এই তিনটা কথাটা পড়তে হবে যে পার্শ্বীয়, পৃষ্ঠীয়, অঙ্কীয়, ঠিক আছে। তাহলে পড়া হয়ে গেল। আচ্ছা,
এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই, এরপর পড়তে হবে ট্রাকিওল। তাহলে ফার্স্টে বাতাস কোথায় ঢুকলো বলেছিলাম, ফার্স্টে বাতাস ঢুকলো হচ্ছে স্পাইরাকলে বা শ্বাসরন্ধ্রে, তারপর কি অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় যেটা হচ্ছে ট্রাকিয়া, এরপর কি, এরপর হচ্ছে ট্রাকিওল। যারা হচ্ছে মানব দেহের শ্বসনতন্ত্র পড়েছো তারা জানো যে আমাদের অ্যালভিওল নামে একটা জায়গা আছে, তাই না? অ্যালভিওল বা অ্যালভিওলাস, অ্যালভিওল বা অ্যালভিওলাস কি অনেকটা ট্রাকিয়া বা ট্রাকিওলের মতোই। অ্যালভিওলাসে কি হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়, ট্রাকিওলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। এই যে দেখো ট্রাকিওল থেকে তাহলে আমাদেরকে কি কি পড়তে হবে খেয়াল করো। ট্রাকিয়া থেকে ট্রাকিওল নামক সূক্ষ্ম শাখার সৃষ্টি হয়। ট্রাকিওলটা কি, ট্রাকিওলটা হচ্ছে এককোষী, এটা কত ব্যাস, 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, এই কথাটা পড়তে হবে। আর কি পড়তে হবে দেখো, একটা ইম্পর্টেন্ট লাইন আছে এখানে, সেই লাইনটা পড়তে হবে যে ট্রাকিওলের প্রাচীর ইন্টিমা ও টিনিডিয়া বিহীন। ট্রাকিওলের প্রাচীরটা কি, ইন্টিমা ও টিনিডিয়া বিহীন। তাহলে কি ট্রাকিয়াতে ইন্টিমা আর টিনিডিয়া থাকে, ট্রাকিওলে কিন্তু থাকবে না। আর এদের অভ্যন্তরে কি থাকে, টিস্যু রস থাকে, কথাটা পড়তে হবে। আর অ্যালভিওলাসে যেমন গ্যাসীয় আদান প্রদান হতো মানুষের দেহে, সেরকম ঘাসফড়িং এর ক্ষেত্রে ট্রাকিওলে গ্যাসীয় আদান প্রদান ঘটবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই যে ঘাসফড়িং এ কি হবে, ট্রাকিওলে গ্যাসীয় আদান প্রদান ঘটবে। আর কি আছে দেখো, বায়ুথলি। বায়ুথলি থেকে কি পড়তে হবে, শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে তোমাদেরকে যদি এক কথায় কোশ্চেন চলে আসে বা এমসিকিউ চলে আসে যে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে কে, তখন তোমার আনসার কি হবে, বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে হচ্ছে বায়ুথলি। আচ্ছা, এখন দেখো আমাদেরকে কি পড়তে হবে, পড়তে হবে হচ্ছে ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্যটা পড়ে ফেলতে হবে। ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্যটা পড়ে ফেলতে হবে। ট্রাকিয়াটা কি, পতঙ্গ জাতীয় প্রাণীর, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসনালীর নামটাই হচ্ছে ট্রাকিয়া। আর ট্রাকিওলটা কি, ট্রাকিয়ার আবার যে অতি সূক্ষ্ম শাখা, ট্রাকিয়ার শাখা হচ্ছে তোমার ট্রাকিওল। ঠিক আছে, ট্রাকিয়া হচ্ছে শাখান্বিত, অবশ্যই অনেকগুলো ট্রাকিয়া কি হবে, ভাগ ভাগ হয়ে অনেকগুলো শাখা তৈরি করবে, ভাগ ভাগ হয়ে অনেক ছোট ছোট শাখা তৈরি করবে, যে শাখার নামই হচ্ছে ট্রাকিওল। তার মানে তো অবশ্যই শাখান্বিত কি হবে, শাখান্বিত হবে হচ্ছে ট্রাকিয়া। আর ট্রাকিওলটা কি, ট্রাকিওলটা হচ্ছে শাখা বিহীন। আচ্ছা, ট্রাকিয়া কি হবে দেখো, ট্রাকিয়াটা কি অ্যাট্রিয়াম থেকে সৃষ্টি হয়, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া সৃষ্টি হয়। আর ট্রাকিওলটা কি, ট্রাকিওল হচ্ছে ট্রাকিওল কোষ থেকে তৈরি হয়, ট্রাকিওল হচ্ছে ট্রাকিওল কোষ থেকে তৈরি হয়। ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্য, ট্রাকিয়ার প্রাচীর কি কিউটিকল ও ইন্টিমা যুক্ত। অবশ্যই ট্রাকিয়াতে কি ছিল, ইন্টিমা ছিল, টিনিডিয়া ছিল, তাই না? কিন্তু ট্রাকিওলে এরকম কিছু নাই। আর ট্রাকিওলে দেখো এই যে প্রাচীর কিউটিকল নির্মিত, তবে ইন্টিমা বিহীন। আর ইন্টিমা না থাকার জন্য এই প্রাচীরটা চুপসে যায়। আমরা একটু আগে পড়লাম তাই না, যে টিনিডিয়া ইন্টিমা থাকলে প্রাচীর চুপসে যায় না, আর টিনিডিয়া ইন্টিমা না থাকলে তাহলে কি হবে, প্রাচীর চুপসে যাবে। সেম দেখো, যে জন্য ট্রাকিয়ার প্রাচীর কখনো চুপসে যায় না, ট্রাকিওলের প্রাচীর চুপসে যায়। এটাই হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য, এটা মনে রাখতেই হবে। তোমাকে যদি কখনো পেঁচানোর চেষ্টা করে বা এমসিকিউতে দেয়, তাহলে এই 4 নাম্বার পার্থক্যটাই দিবে। ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট পার্থক্য, যে ট্রাকিয়াতে টিনিডিয়া ইন্টিমা থাকবে, ট্রাকিওলে থাকবে না। বাকি সবগুলো তুমি এমনিতেই পারো, যেখানে বায়ু, এটা ট্রাকিয়া বায়ুপূর্ণ থাকবে, ট্রাকিওল হচ্ছে তরলে পূর্ণ থাকবে। আর এখানে বৃহৎ টিস্যুর সাথে প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, এখানে যোগাযোগ থাকে। সবগুলো তুমি রিডিং করলেই পারবা, কঠিন কিছুই না, দেখো ইজি। ঠিক আছে, জাস্ট চিন্তা করে পড়বা, যে কোনো একজনেরটা পড়বা, ট্রাকিয়ারটা পড়বা, বাদ বাকি যা কিছু উল্টানো সবই কি হবে, সবই ট্রাকিওলেরটা হবে। আর হচ্ছে আচ্ছা, ট্রাকিওল কোন সেল থেকে প্রডিউস হয়? ট্রাকিওল হচ্ছে ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন হয়, কোষটার নামই হচ্ছে ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন হয়, কোষের নামই হচ্ছে ট্রাকিওল কোষ। ঠিক আছে, আচ্ছা। আর ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বার কমেন্টটা, একজন বলেছো যে আপু জুমের চ্যাট বক্সের কমেন্ট একটু দেখবেন প্লিজ। আচ্ছা, এখানে আমরা জুম থেকে আসলেও এখন ফেসবুক লাইভে আছি, ঠিক আছে, জুমের কমেন্ট দেখা পসিবল না, তুমি এখানে কমেন্ট করো। আচ্ছা, শ্বসন পদ্ধতি, শ্বসন পদ্ধতিতে দেখো, শ্বসন পদ্ধতি থেকে কি পড়তে হবে, শ্বসন পদ্ধতি থেকে যেটা পড়তে হবে সেটা অলরেডি পড়ায় দেয়া শেষ। শ্বাস গ্রহণ ও, দেখো এখানে কি লেখা আছে, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ উভয় প্রক্রিয়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, উভয় প্রক্রিয়া কি দিয়ে নিয়ন্ত্রিত হয়, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ উভয়টা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখন শ্বাস গ্রহণ ও প্রশ্বাস কি, শ্বাস গ্রহণ ও প্রশ্বাসে কি হেল্প করে, প্রথম 4 জোড়া স্পাইরাকল হেল্প করে, যে প্রথম 4 জোড়া যেটা আমরা একটু আগে প্রাণের বউ দিয়ে পড়িয়েছিলাম, যে প্রশ্বাসে কি হেল্প করে, প্রাণের প্রথম 4 জোড়া স্পাইরাকল। আর শ্বাস ত্যাগ বা নিঃশ্বাসে কি হেল্প করে, বাকি 6 জোড়া স্পাইরাকল। এটা একটু আগে যেটা পড়ালাম সেটাই, আর আলাদা করে কিছু পড়া নাই এখানে।
তাহলে আমাদের কি এটা পড়া শেষ, চলে আসি আমরা ঘাসফড়িং এর রেচন তন্ত্রে। ঠিক আছে, এটা আমাদের পড়া শেষ, চলে আসি আমরা ঘাসফড়িং এর রেচন তন্ত্রে। রেচন তন্ত্র থেকে কি পড়বো দেখো, মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, এখানে কি ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটা? ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটা? মালপিজিয়ান নালিকা। এটা কিন্তু মালপিজিয়ান বডি না, মালপিজিয়ান বডি থাকে মানুষের, বাট মালপিজিয়ান নালিকা কার থেকে? মালপিজিয়ান নালিকাকে হচ্ছে ঘাসফড়িং এ। আচ্ছা, এখানে দেখো, এখানে এক্সট্রা কি পড়তে হবে? মালপিজিয়ান নালিকা ছাড়াও ঘাসফড়িং এ কিছু কিছু অতিরিক্ত রেচন অঙ্গ আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট আর হচ্ছে কিউটিকল। ঠিক আছে, ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট আর হচ্ছে কিউটিকল, এগুলো হচ্ছে ঘাসফড়িং এর এক্সট্রা থাকে। মালপিজিয়ান নালিকার পাশাপাশি কি থাকে? ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট আর হচ্ছে কিউটিকল। এই চারটা নাম আমাদেরকে মনে রাখতে হবে। যে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা, আর কিছু কিছু এক্সট্রা কি থাকবে? ইউরেট কোষ থাকবে, ইউরিকোস গ্রন্থি থাকবে, নেফ্রোসাইট থাকবে, কিউটিকল থাকবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, চলে আসি মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা থেকে কি কি পড়বো দেখো, মার্সেলো মালপিজি, একজন বিজ্ঞানীর নাম লেখা আছে, এই বিজ্ঞানীর নামটা পড়তে হবে। যে মার্সেলো মালপিজি নামক এক ইটালীয় চিকিৎসক ও জীববিজ্ঞানী সর্বপ্রথম 1669 সালে এই নালিকা আবিষ্কার করে। ঠিক আছে, সালটা আর হচ্ছে নামটা পড়ে ফেলবা। এখানে দেখো আর কি লেখা আছে, মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অসংখ্য সুতার মতো মালপিজিয়ান নালিকা থাকে। আমাদেরকে এই কথাটা পড়তে হবে যে অসংখ্য সুতার মতো, তাহলে সুতার মতো কি থাকবে? মালপিজিয়ান নালিকা থাকবে। আর কি পড়তে হবে? এখান থেকে আরেকটা পড়তে হবে হচ্ছে মালপিজিয়ান নালিকার গঠনটা পড়তে হবে। সেটা কি? মালপিজিয়ান নালিকা কি দিয়ে তৈরি? এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষে গঠিত। এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষে গঠিত। কোষ স্তরের বাইরের দিকে কি থাকে? কোষ স্তরের বাইরের দিকে থাকে হচ্ছে ভিত্তি পর্দা, আর ভেতরের দিকে কি থাকে? ভেতরের দিকে থাকে অসংখ্য মাইক্রোভিলাই। আমরা কি পড়েছিলাম? মেজেন্টেরনে বা হচ্ছে পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে ভিলাই ছিল, তাই না? আর মাইক্রোভিলাই কোথায় থাকবে? মাইক্রোভিলাই থাকবে হচ্ছে আমাদের এখানে মালপিজিয়ান নালিকাতে। মালপিজিয়ান নালিকার মাইক্রোভিলাই গুলো সম্মিলিত ভাবে কি তৈরি করে? ব্রাশ বর্ডার তৈরি করে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে ব্রাশ বর্ডার কে তৈরি করে? মালপিজিয়ান নালিকাতে মাইক্রোভিলাই তৈরি করে। ব্রাশ বর্ডার তাহলে কে তৈরি করে? মাইক্রোভিলাই তৈরি করে। শেষ আমাদের এ পর্যন্ত পড়া। এখানে কি পড়তে হবে দেখো, অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচন অঙ্গগুলোর নাম, যেটা তোমাদেরকে পড়তে বলেছিলাম, এই জিনিসটা পড়তে হবে। কি কি থাকে অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচন অঙ্গ? দেখো, এই যে ইউরেট কোষ, ইউরিক্রোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এগুলো থাকে। ঠিক আছে, ইউরেট কোষ, ইউরিক্রোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল থাকবে। এখান থেকে আমাদেরকে এক্সট্রা একটা কি কথা পড়তে হবে ইউরিক্রোস গ্রন্থি থেকে, সেটা হচ্ছে কি? পুরুষ ঘাসফড়িং এ, পুরুষ ঘাসফড়িং এ কি থাকে? পুরুষ ঘাসফড়িং এ ইউরিক্রোস গ্রন্থি থাকবে। তার মানে স্ত্রী ঘাসফড়িং এ কোনটা থাকবে না? স্ত্রী ঘাসফড়িং এ তাহলে কোনটা থাকবে না? স্ত্রী ঘাসফড়িং এ ইউরিক্রোস গ্রন্থি থাকবে না। বাকি সবগুলাই কিন্তু স্ত্রী আর পুরুষ দুই জায়গাতেই থাকে। ইউরেট কোষ, ইউরিক্রোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এই চারটা নাম মনে রাখতে হবে। তোমাকে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে কোনটা স্ত্রী ঘাসফড়িং এ থাকে না, তোমার অ্যান্সারটা তখন কি হবে? ইউরিক্রোস গ্রন্থি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। পার্থক্য ছক থেকে কি পড়তে হবে? মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য করতে হবে। ঠিক আছে, মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য পড়ে ফেলতে হবে। এখান থেকে কি কি পার্থক্য পড়তে হবে দেখো, মালপিজিয়ান নালিকাটা কি আর মালপিজিয়ান বডিটা কি? ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান বডি কি? মালপিজিয়ান বডি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের অংশ। মেরুদণ্ডী প্রাণী মানে মালপিজিয়ান বডি কোথায় থাকে? মানুষে থাকে, হ্যাঁ, বা সকল মেরুদণ্ডী প্রাণীতে থাকে। অবস্থান কি? এটার অবস্থান কি দেখো, এখানে গুচ্ছাকারে মালপিজিয়ান নালিকা অবস্থান করবে। আর মালপিজিয়ান বডি কি হয়? এককভাবে অবস্থান করে। মালপিজিয়ান নালিকা কি হয়? অল্প, প্রতি ঘাসফড়িং এ 100টা করে থাকে। আর মালপিজিয়ান বডি কি হয়? অসংখ্য থাকে। এটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। বাকি পার্থক্যগুলো নরমাল, ইজিলি তোমরা এমনিতেই পারবো। এখন দেখো তোমার বই কি আছে, তোমার বইয়ে হচ্ছে কতগুলা প্যারা করে একটা জিনিস লেখা আছে সংবেদী অঙ্গের। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। প্যারা করে সংবেদী অঙ্গের কয়েকটা জিনিস লেখা আছে, এই জিনিসটা হচ্ছে তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে কি দেখো,
সংবেদী অঙ্গ আর অবস্থানটার নাম একটু মনে রাখতে হবে। আলোক সংবেদী অঙ্গটা কি? আলোক সংবেদী অঙ্গ হচ্ছে পুঞ্জাক্ষী ও ওসেলীয়। আলোক সংবেদী অংশ যেমন আমাদের চোখ, চোখ দিয়ে আমরা কি দেখি? আমাদের চোখ দিয়ে আলো যায়, তাই না? তাহলে আলোক সংবেদী অঙ্গটা কি? আলোক সংবেদী অঙ্গটা হচ্ছে পুঞ্জাক্ষী, ওসেলি। যে চোখের সাহায্যে আমরা ঘাসফড়িং এর চোখ কি? পুঞ্জাক্ষী, ওসেলি, এগুলো ঘাসফড়িং এর চোখ। তাহলে আলোক সংবেদী অঙ্গ কি হবে? পুঞ্জাক্ষী আর ওসেলি। স্পর্শ সংবেদী অঙ্গ কি? স্পর্শ সংবেদী অংশ যেমন আমরা কি রোমের মাধ্যমে স্পর্শ পাই, অঙ্গের বৃষলের মাধ্যমে স্পর্শ পাই। তাহলে স্পর্শ সংবেদী অঙ্গ কি? বিভিন্ন অঙ্গের বৃষল ও রোম। আচ্ছা, গন্ধ সংবেদী কিছু অঙ্গ থাকবে। গন্ধ সংবেদী অঙ্গটা কি? গন্ধ সংবেদী অঙ্গ হচ্ছে, আলাদা করে মনে রাখতে হবে, অ্যান্টেনার রোম। স্বাদ, স্বাদের কথা বলতেই দেখো মুখপাঙ্গের অংশগুলো চলে আসবে। মানুষের মুখপাঙ্গে কি ছিল? ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়ামের লোম, এগুলো হচ্ছে মানুষের ছিল, সরি কি বলে, ঘাসফড়িং এর ছিল, তাই না? ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াম, এই কথাগুলো কি ছিল? ঘাসফড়িং এর মুখপাঙ্গে ছিল। তাহলে স্বাদ নিতে সাহায্য করবে কি? এই মুখপাঙ্গের অংশগুলাই, ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়ামের লোম। ঠিক আছে, আলাদা করে মনে রাখতে হবে তাপ আর শ্রবণের কথা, কারণ এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস মিলতে চায় না। তাপে সাহায্য করবে কে? দেখো প্ল্যান্টুলিপ্যাড আর অ্যান্টেনার কিছু রোম। এই যে পতে হচ্ছে কি? পতে হচ্ছে তাপের প আছে, এখানেও কি প্ল্যান্টুলি কথাটা আছে। আবার শ্রবণে সাহায্য করবে কে? দেখো টিম্পেনিক পর্দা আর পায়োসার্কিল রোম। এই কথা দুইটি একটু আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা কি? ওমাটিডিয়াম, তাই না? ওমাটিডিয়ামের অংশগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ওমাটিডিয়ামের অংশগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ওমাটিডিয়ামের অংশগুলো ভালোভাবে পড়তে হবে। সেই অংশটা কি দেখো? এটা আমরা কিভাবে মনে রাখবো? চলে আসে আগের নিচে, এই যে দেখো ওমাটিডিয়ামের অংশ। ওমাটিডিয়াম প্রত্যেকটা পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা বলো তো? পুঞ্জাক্ষীর সংখ্যা কিন্তু আমাদের হচ্ছে, পুঞ্জাক্ষীর সংখ্যা হচ্ছে 2000। এখানে তোমরা একটা জিনিস ভুল করো, যে পুঞ্জাক্ষীর সংখ্যা দিয়ে দাও হচ্ছে 2000 বা 4000। আসলে পুঞ্জাক্ষী কয়টা? পুঞ্জাক্ষী কিন্তু দুইটা। দুইটা, তাই না? আমাদের আমাদের চোখ যেমন দুইটা, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী যেমন দুইটা। তোমাকে যদি হাজার 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 যদি পুঞ্জাক্ষী থাকে, তাহলে তো পুরো ঘাসফড়িং এর শরীরে চোখ 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 হয়ে যায়। এরকম কি হয়? এরকম কিন্তু হয় না। তাহলে পুঞ্জাক্ষী কয়টা? পুঞ্জাক্ষী হচ্ছে দুইটা। বাট প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে 2000টা করে ওমাটিডিয়াম থাকে। প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে হচ্ছে 2000টা করে কি থাকে? 2000টা করে ওমাটিডিয়াম থাকে। ঠিক আছে, তাহলে পুঞ্জাক্ষীর সংখ্যা কয়টা? পুঞ্জাক্ষীর সংখ্যা হচ্ছে দুইটা। বাট ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা? ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে, ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে প্রত্যেক পুঞ্জাক্ষীতে 2000 করে, মোট 4000টা। কারণ একটা পুঞ্জাক্ষীতে 2000 ওমাটিডিয়াম, আরেকটা পুঞ্জাক্ষীতে আরো 2000 ওমাটিডিয়াম, মোট কয়টা হলো? মোট 4000। ওমাটিডিয়ামের সংখ্যা নাম এখন আমরা কিভাবে মনে রাখবো? দেখো, যার এমনি রিডিং দিয়ে মনে থাকে তার তো এমনি মনে থাকবে। আর এছাড়া আমরা কিভাবে মনে রাখতে পারি? ক্রিকেটের আভাস কথাটা দিয়ে মনে রাখতে পারি। দেখো ক্রিকেটের আভাস দিয়ে কিভাবে মনে রাখবো? ক্রিতে কি? ক্রিস্টালাইন কোন কোষ? ক্রিস্টালাইন কোন। কেতে কি? দেখো কর্নিয়াজেন কোষ আর কর্নিয়া। টেরতে টতে কিছু নাই, রতে কি? রতে হচ্ছে রেটিনাল সিথ, রেটিনুলার কোষ আর র্যাপডোম। আতে কি? আতে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। ভাতে কি? ভাতে হচ্ছে ভিত্তি পর্দা। আর শতে কি? শতে হচ্ছে স্নায়ু তন্তু। তাহলে কি আমাদের কি পড়া হয়ে গেল? আমাদের ক্রিকেটের আভাস থেকে আমাদের কি ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, ক থেকে কর্নিয়াজেন কোন কোষ পড়া হয়ে গেল। পুরো 10টার নামই কিন্তু আমাদের পড়া শেষ। আবার রিপিট করে দেখো, ক্রিতে কি? ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন। কতে কি? কর্নিয়াজেন কোষ, কর্নিয়া। রতে কি? রেটিনাল সিট, রেটিনুলার কোষ আর র্যাপডম। আতে আইরিশ রঞ্জক আবরণী। আর ভতে কি? ভিত্তি পর্দা। শতে স্নায়ুতন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পড়া শেষ। এখান থেকে কি দেখো, আমাদের কয়েকটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে দেখো? কর্নিয়াতে কি থাকে? কর্নিয়া কিসের মতো কাজ করে? কর্নিয়া লেন্সের মতো কাজ করে। ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা কয়টা? 4টা। ঠিক আছে, এটা পড়তে হবে। ক্রিস্টালাইন কোন কোষ কি করে? এটা প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। ঠিক আছে, রেটিনুলার কোষের সংখ্যা কয়টা? 7 থেকে 8টা। আরেকটা কি পড়তে হবে দেখো, র্যাবডোম। র্যাবডোম কি করে? র্যাবডোমের মাধ্যমে আলো গৃহীত হয়। র্যাবডোমের মাধ্যমে কি হয়? র্যাবডোমের মাধ্যমে আলো গৃহীত হয়। এছাড়া কি করে? এছাড়া হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে। এটা হচ্ছে আরেকটা স্যারের বই লেখা আছে, সেটা হচ্ছে র্যাবডোমের কাজ কি। র্যাবডোম কি করে? র্যাবডোম হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে। র্যাবডোম কি করে? র্যাবডোম হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, এটা আমাদেরকে একটু আলাদা করে পড়তে হবে। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস সিকিউ পরীক্ষায় চলে আসে, সেটা কি? সুপারপজিশন প্রতিবিম্ব আর মোজাইক প্রতিবিম্বর পার্থক্য। সুপারপজিশন
আশা করি এখন অডিও ভিডিও ক্লিয়ার আছে। তাহলে স্ক্রিনটা শেয়ার করে আবার হচ্ছে ক্লাসে চলে যায়, ঠিক আছে? যে সুপারপজিশন প্রতিবিম্ব আর হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্বের মধ্যে তুলনা। সুপারপজিশন প্রতিবিম্বটা কি হয় দেখো, সুপারপজিশন প্রতিবিম্ব কিন্তু মৃদু আলো বা স্তিমিত আলোতে হয়, আর মোজাইকটা কি হয়, তীব্র বা উজ্জ্বল আলোতে হয়। সুপারপজিশনে কি হবে, রেটিনাল ও আইরিশ আবরণী সংকুচিত হয়, ঠিক আছে? আর মোজাইকে কি হয়, মোজাইকে হচ্ছে রেটিনাল ও আইরিশ আবরণী প্রসারিত হয়। সুপারপজিশন প্রতিবিম্বে তির্যক ও উলম্বিক উভয় আলোক রশ্মি প্রতিবিম্ব সৃষ্টি করে, আর মোজাইকে কি কেবল উলম্বিক আলোক রশ্মি প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রতিবিম্বের ধরনটা কি, বস্তুর সম্পূর্ণ অংশের অস্পষ্ট সামগ্রিক একটা ঝাপসা প্রতিবিম্ব হবে যেহেতু মৃদু আলো। বাট মোজাইকে কি হয়, মোজাইকে হচ্ছে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে? তাহলে আমাদের সুপারপজিশন ও প্রতিবিম্ব পড়া শেষ। চলে আসি দেখো একটা স্পট এক্সামে, সেটা কি, ওমাটিডিয়ামের সর্বমোট সংখ্যা কয়টা? 4000, তাই না? কারণ এক চোখে 2000, আরেক চোখে 2000, মোট 4000। প্রতিবিম্ব গঠন করে কে, এটা একটু আগেই পড়ালাম, কে হবে সেটা? র্যাবডোম। পেরিট্রিম কিসের আবরণী ছিল? দেখো ফার্স্টেই পড়ে আসলাম, স্পাইরাকল। আচ্ছা, বাকি আছে কি আমাদের দেখো, ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়ার রূপান্তর। ঘাসফড়িং এখান থেকে কি পড়তে হবে দেখো, ঘাসফড়িং হচ্ছে এক লিঙ্গ প্রাণী, যৌন বিরূপতা সুস্পষ্ট। আর সাধারণত এই জননতন্ত্রে খুব বেশি পড়ার কিছু নাই, দুটো জিনিস থেকেই তোমাদেরকে একটু পেঁচাই, সেটা কি, পুং জননতন্ত্র কি, ঘাসফড়িং এর পুং জননতন্ত্র, শুক্রাশয় শুক্রনালী ভাঁজ ডিফারেন্স থাকে, আর সেমিনাল ভেসিকল থাকে, সেমিনাল ভেসিকল থাকে, ঠিক আছে? আর হচ্ছে এখানে সেমিনাল ভেসিকল তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে কি স্টিপ জননতন্ত্রে থাকে, ভুল করো, ঠিক আছে? বাট সেমিনাল ভেসিকল কিন্তু পুরুষ প্রজনন তন্ত্রে থাকে, এই জিনিসটা মনে রাখবা। আর মিডিয়াম লিগামেন্ট আর হচ্ছে শুক্রাশয়ের মধ্যে 3, 4, 5 খণ্ডকে কি থাকে, 3, 4 আর 5 নাম্বার খণ্ডকে কি থাকে, মিডিয়াম লিগামেন্ট আর শুক্রাশয় থাকে। আর ক্ষেপণ নালী কোথায় থাকে, 9 নাম্বার খণ্ডকে, তোমাদের এখানে লেখা আছে। বাট তোমরা হচ্ছে এটা একটু তোমরা হচ্ছে এটা একটু খেয়াল করে পড়বা, কারণ ভিতর থেকে বারবার পড়তে কি হয়, বারবার পড়তে ডিফিকাল্ট হয়, ঠিক আছে? এই জন্য এটা এখান থেকে পড়ে ফেলবা। আচ্ছা, আর কি আছে দেখো, স্ত্রী প্রজনন থেকে কি পড়তে হবে, স্পার্মাথিকা। স্পার্মাথিকা কোথায় থাকে, স্পার্মাথিকা থাকে হচ্ছে তোমার স্ত্রী প্রজনন তন্ত্রে স্পার্মাথিকা থাকে। এই কথাটা এটা মনে রাখবা যে তোমরা অনেক কি ভুল করো, যে স্পার্মাথিকা কোথায় থাকে, স্পার্মাথিকা কোথায় থাকে, স্ত্রী প্রজনন তন্ত্রে থাকে, ঠিক আছে? এই জিনিসটা ভুল করা যাবে না। আর স্পার্মাথিকার অপর নামই কিন্তু শুক্রধানী। এখানে আলিম স্যারের বইয়ে কিছু ইনফরমেশন আছে, এটা খুব বেশি লাগে না। আজমল স্যারের বই লেখা যে অনুডিম্বাশয় বা ওভারিওল অনেকগুলো থাকে, আর আলিম স্যারের বই লেখা কি 6 থেকে 8টা থাকে। এই কথাটি একটু মনে রাখবা। আর স্পার্মাথিকার কাজ কি, অল্প সময়ের জন্য শুক্রাণু জমা রাখা। জাস্ট এতটুকু পড়লেই এনাফ, এখান থেকে আর কিছু পড়ার নাই। আর প্রজনন প্রক্রিয়া থেকে সময়গুলো পড়তে হবে, যে যৌন মিলন কখন হয় দেখো, গ্রীষ্মের শেষ দিকে হয়। যৌন মিলন কখন হয়, গ্রীষ্মের শেষ দিকে হয়। নিষেক কার মধ্যে, নিষেক কোন ছিদ্র দিয়ে হয় দেখো, মাইক্রোপাইল দিয়ে নিষেক হয়। ডিম পাড়া কি, শরৎকাল। শরৎকালে ডিম পাড়ার টাইমটা মনে রাখবা যে শরৎকাল, ঠিক আছে? আর পরিস্ফুটন, পরিস্ফুটন এখান থেকে একটা জিনিস পড়তে হয় যে শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, ঘাসফড়িং এর ডিম বানো হচ্ছে সেন্ট্রোলিসিথাল, এই কথাটা পড়বা। আর এই সময়কালটা হচ্ছে ডায়াপোজ নামে পরিচিত। আচ্ছা, আর পড়তে হবে কি, আর পড়তে হবে হচ্ছে রূপান্তর। রূপান্তরকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, একটা হচ্ছে অসম্পূর্ণ, আরেকটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর কাদের হয়, ঘাসফড়িং এ হয়, তেলাপোকায় হয়। আর সম্পূর্ণ রূপান্তর কাদের হয়, ডিম, লার্ভা, পিউপা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরে 4টা ধাপ, ঠিক আছে? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর অসম্পূর্ণ রূপান্তরের ধাপ কয়টা, 3টা, ডিম, নিম্ফ আর পূর্ণাঙ্গ প্রাণী। বা পূর্ণাঙ্গ প্রাণীর অপর নাম কিন্তু ইমাগো আসতে পারে, সেটা মনে রাখতে হবে। এই জাস্ট এই ধারা ইয়াটা পড়তে হবে, আর কিছু এখান থেকে পড়ার নাই। আচ্ছা, এই পৃষ্ঠা থেকে কি পড়তে হবে দেখো, কয়বার খোলস মোচন হয়, 5ম বার খোলস মোচন হয়। আর 2টা মোচনের মধ্যবর্তী পর্যায়কে দশাকে কি বলা হয়, ইনস্টার বলা হয়। আর এখানে 4টা হরমোনের নাম আছে, এই হরমোনের নামগুলো পড়ে ফেলবা। দেখো, ইন্টারসেরিব্রাল গ্রন্থি, পোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটার, কর্পোরা কার্ডিয়াক। এখানে একটা কথা লেখা আছে যে এগুলার মধ্যে 3টা গ্রন্থির হরমোন ঘাসফড়িং এর প্রধান ভূমিকা পালন করে। তার মানে কে পালন করে না, লাস্টের জন পালন করবে না। প্রথম 3জন ভূমিকা পালন করে, লাস্টের জন করবে না। আর একটা ছক থেকে আমরা হরমোনের ভূমিকা করে ফেলবো, সেটা হচ্ছে কি, ইন্টারসেরিব্রাল কোথায় থেকে কোথায় অবস্থান করে, মস্তিষ্কে। প্রোথোরাসিক কোথায় অবস্থান করে, অগ্রবক্ষে। কর্পোরা অ্যালাটার অবস্থান দেওয়া নাই। কর্পোরা কার্ডিয়াকা কোথায় অবস্থান করে, পশ্চাৎ ভাগে গ্রাসনালীর 2 পাশে। আর নিশ্চিত হরমোনগুলোর নাম করে ফেলতে হবে, প্রোথোরাসিক থেকে এক্সাইসোন, ইন্টারসেরিব্রাল থেকে পোর্থোরাসিউটিকোট্রপিন, কর্পোরা অ্যালাটা থেকে জুভেলাইন হরমোন, আর কর্পোরা কার্ডিয়াকা থেকে গ্রোথ হরমোন। নাম করে ফেললেই এখান থেকে আমাদের শেষ। আর এই দুজনের পার্থক্য, নিম ও পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর পার্থক্য। নিম কি, স্বাধীন জীবে অপরিণত অবস্থার নাম নিম। আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর নাম কি, স্বাধীন জীবী ঘাসফড়িং এর স্বাধীন জীবী অবস্থার পূর্ণাঙ্গ নাম হচ্ছে ইমাগো বা পূর্ণ ঘাসফড়িং, ঠিক আছে? এখান থেকে 3 নাম্বার পয়েন্টটা মনে রাখলেই এনাফ, 3 আর 4 নাম্বার।
যে নিম্ফ হচ্ছে আকারে ছোট, পূর্ণাঙ্গ ঘাসফড়িং আকারে বড়, আর নিম্ফে ডানা থাকে না, আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং দুইটা ডানা থাকে। জাস্ট এখান থেকে আর কিছুই তেমন পড়া নাই, এটা খুবই ছোট একটা টপিক, একবার দুইবার রিডিং দিলেই পারবা। 3 স্টার টপিক কি? 3 স্টার টপিক হচ্ছে ওমাটিডিয়ামের গঠন, দর্শন, কৌশল, আর 2 স্টার টপিক কি? ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র। এখান থেকে আশা করি কারো কোনো প্রবলেম হয় না, এখান থেকে পড়া খুবই কম, ইম্পর্টেন্ট অংশ জাস্ট ওমাটিডিয়ামের গঠন করবা, দর্শন, কৌশল করবা, তাহলে কিন্তু শেষ। আর শ্বসন তন্ত্রটা হচ্ছে একটু রিডিং। ঠিক আছে, আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। তারপর যদি সমস্যা থাকে কমেন্ট করো, আমি সেটা আবার সলভ করে দেওয়ার ট্রাই করবো। আজকে টপিক খুবই ছোট, বলছিলাম যেটা ঘাসফড়িং এর, এখান থেকে তেমন কিছু পড়া নাই। ঠিক আছে, তো শুভকামনা সবার জন্য, এতটুকুই পড়ো, এর মধ্যে থেকেই পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।